আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুভাকাঙ্ক্ষী, সমর্থক যারা এই মুহূর্তে আমাদের লাইভের সাথে আছেন, প্রত্যেককে শুভেচ্ছা জানাই, শুভ সন্ধ্যা। যে আজকে আসলে যে বিষয়টি নিয়ে হঠাৎ করে লাইভ এসেছি কথা বলতে, বিষয়টি খুবই মর্মান্তিক এবং একটি বর্বর ঘটনা। যে আপনারা জানেন যে আজকে ভোর রাতে প্রেস ক্লাবে আপনার দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামরত শ্রমিক ভাই বোনরা, বিশেষ করে তাজরিন ফ্যাশনের যে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের আহত নিহত শ্রমিক ভাই বোনরা অবস্থান নিয়েছিল যে তাদের সুচিকিৎসা এবং তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেগুলোর দাবিতে তাদের সাথে ওখানে আরও অবস্থান নিয়েছিল। সেগুলো এই এসিটা বন্ধ হালকা একটু এটা খুলে দাও, বাতাস আসবে। হ্যাঁ, বাট নাহলে একটু নেটওয়ার্কটা ভালো পাবে। হ্যাঁ, তাদের সাথে অবস্থান নিয়েছিল এওয়ান বিডি সোয়েটার নামক একটি ফ্যাক্টরিরও, এওয়ান বিডি না, হ্যাঁ এওয়ান বিডি সোয়েটার ফ্যাক্টরিরও বেশ কিছু শ্রমিকরা। তাদের বিষয়টা ছিল যে করোনাকালীন সময়ে 11 মাস ধরে তারা বেতন ভাতা পাচ্ছিল না। বারবার তাদের সাথে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বেতন ভাতা দেওয়া হয়নি। এবং এওয়ান বিডি হচ্ছে যেহেতু বেবজা একটি প্রতিষ্ঠান, সুতরাং ওখানে পুরো রাষ্ট্রীয়ভাবেই নিয়মনীতির মধ্য দিয়ে পরিচালিত হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে অবস্থান নিয়েছে। তারাও ছিল, তাদের উপরে হামলা চালানো হয়েছে। এবং প্রেস ক্লাবের দীর্ঘদিন ধরে অবস্থান নিচ্ছিল আপনার প্যানেল প্রত্যাশী শিক্ষকদের একটি অংশ, মাদ্রাসা শাকিল, ওখানে শুধু মাদ্রাসা শিক্ষকরা ছিল, মাদ্রাসা শিক্ষকরা, শিক্ষকদের একটা অংশ। পাশাপাশি আরও অবস্থান নিয়েছিল শিক্ষণবিশ আইনজীবীরা, তাদের কিছু যৌক্তিক দাবি দেওয়া নিয়ে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটি লজ্জিত ঘটনা, একটি বর্বর ঘটনা যে মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাসে ঘটে গেল, যে এই আজকের ভোর রাতের অন্ধকারে পুলিশ সেই পাকিস্তানি বাহিনীদের মতো বর্বর অতর্কিত হামলা চালালো। এবং আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ওই সময় যেহেতু সমগ্র জাতি, সমগ্র মানব সমাজ ঘুমান্ত অবস্থায় ছিল, কেউ প্রত্যক্ষদর্শী হতে পারেনি, একমাত্র যারা ঘটনাস্থলে ছিল তারাই প্রত্যক্ষদর্শী ছিল। তো তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি সেটা আমাদেরকে সেই পাকিস্তানি হায়নাদের বর্বরতার দিকে নিয়ে গিয়েছিল। যে আমরা যেটা শুনেছিলাম, একজন নারীর কাপড় টেনে ছিঁড়া ফেলা হয়েছে, তাদের শ্রমিক, তাদের যে সামান্য টাকা, ব্যাগ, কাপড় চোপড় সেগুলো নিয়ে যাওয়া হয়েছিল। কারা ঘটিয়েছিল এই ঘটনা, কেন ঘটিয়েছিল, এইসব ঘটনার বিশ্লেষণ হওয়া দরকার। তো এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই আগামীকালকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, যে আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, যে ভ্রাতৃপ্রতিম সংগঠন, তারা একটা প্রোগ্রাম দিয়েছে, প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে। তো আপনারা যারা মনে করেন যে এই ধরনের অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার, এই ধরনের নৃশংস ঘটনা নিয়ে কথা বলা দরকার এবং সকলের সোচ্চার হওয়া দরকার। আমি রাজনীতি করতে পারি, যেই রাজনীতি করি না কেন, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে, সমাজের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং একইভাবে কথা বলা উচিত। তো আজকে এই ঘটনা নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে আরও আছেন বেশ কয়েকজন ছাত্র, যুব, শ্রমিক নেতা যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। তো এখন আমরা কথা বলবো যে এই যে ঘটনায় এই মানববন্ধনে অবস্থান নিয়েছিল এবং শ্রমিকদের সাথে থেকে আন্দোলন সংগ্রামে করার মাধ্যমে অধিকার আদায়ের জন্য কথা বলে যাচ্ছিলেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের দ্বারে দ্বারে ঘুরে তিনি ক্লান্ত হয়রান হয়ে গেছেন। আমাদের কাছে বেশ কয়েকবার এসেছিলেন যে আমরা যেন আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করি, সরকারকে যেন আমরা এই বিষয়টা উপস্থাপন করি সরকারের কাছে। যেহেতু তারা মনে করে যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললে সরকারি মহলে সেটা একটা গ্রহণযোগ্যতা আছে বা সেটা একটা প্রতিক্রিয়া হয়, সে কারণে তিনি সহ বিভিন্ন শ্রমিকরা আমাদের এখানে এসেছিল। আর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে যতটুকু পারি পরামর্শ দিয়েছি যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা তাদের দাবি দেওয়া জানাক, আশা করি যে সরকার মেনে নেবে। সুতরাং সেই আমাদের ভুক্তভোগী শ্রমিক নেতা আব্দুল কাদের ভাই, আমরা শুনবো যে আব্দুল কাদের ভাইয়ের সাথে। আব্দুল কাদের ভাই, আপনি আসলে যে আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলেন যে গতকালকে প্রেস ক্লাবে ঘটনাটি কি ঘটেছিল এবং আপনারা কেন প্রেস ক্লাবে অবস্থান নিয়েছিলেন এবং ওখানে আরও কারা কারা ছিল। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাদের, এওয়ান বিডি লিমিটেডের কর্মরত আছি। এখনও যেহেতু আমার এখনও চাকরি কোনো দরখাস্ত লিখিত দেয় না যে চাকরি নাই, অতএব এখন আমি ওখানে কর্মরত আছি আইন অনুযায়ী আর কি। আমরা গত
2 নভেম্বর যখন আমরা ইপিজেডের গেটে গেলাম, যে আমরা ওই ওই দিন আর কি ডেট ছিল ব্যবসা থেকে আমাদের একটা পাওনা দাওনা পরিশোধ করার জন্য। পরে ওনারা করলো কি, আমরা যখনই গেলাম ব্যবসার সামনে ওনারা সিকিউরিটি দিয়ে আমাদের উপরে একটা মানে হামলা করলো। পরে আমাদের ওখানে 30-40 জনের মতো গুরুতর আহত হয়েছে। পরে মেডিকেলে আমরা নিয়ে ভর্তি করে গণচাঁদা তুলে আমরা আমাদের ভাই বোনদের কাছেই তুলে আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। করার পরে যাই হোক, পরে আমরা 1 মাস বিরতি নেওয়ার পরে গত 1 ডিসেম্বর আমরা প্রেস ক্লাবে অবস্থান নেই যে আমাদের এই 11 মাসের যে পাওনা দিয়ে আছে এটা আমাদের যেন দেওয়া হয়। এই উদ্দেশ্যে আমরা আর কি প্রেস ক্লাবে অবস্থান করেছি। আমাদের অবস্থানটা ছিল যে আমরা এখানে বেতন না পাওয়া পর্যন্ত যাবো না। তারপরে আমাদের প্রশাসন ভাইরা ছিল, পুলিশরা ছিল, ওনারাও আমাদের অনেক আশ্বাস দিয়েছে যে না, আপনারা যৌক্তিক আন্দোলনে নেমেছেন, আপনার পাশে আমরা আছি, আপনাদের যদি কোনো অকাঙ্ক্ষিত কোনো ঘটনা হয় আমরা এটা প্রতিহত করব বা আপনাদের পাশে থাকবো আমরা। ওনারা খুব ভালো মুখে অনেক সুন্দর কথাই বললেন। আসলে যে অন্তরে এরকম ছিল যে গতকাল রাত 6 নভেম্বর ভোর 4:30 হয়তো 40 বাজে এরকম অনেক সময় আমরা আগে একটা ইঙ্গিত পেয়েছিলাম যে হয়তো আমাদের উপরে একটা হামলা আসতে পারে। এই জন্য আমরা শ্রমিক ভাই বোনেরা সবাইকে একটু সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছিলাম আমার পক্ষ থেকে বা আমাদের বড় ভাই বোনেরা যারা আছে, যে ভাই বোনেরা আপনারা একটু সতর্ক থাকেন, আমাদের যে কোনো সময় একটা আতঙ্ক বা একটা হামলা হইতে পারে। আচ্ছা, কারা এই হামলা চালাইছে, কারা আপনারা কি চিনতে পারছেন? তাদের গায়ে কোনো পোশাক ছিল বা কিরকম, না পুলিশ না অন্য কারো, নাকি আপনারা কারা হামলা চালাইছে বলে আপনারা কি দেখতে পেয়েছেন ওই সময়? আসলে বলতে কি, 2 গাড়ি পুলিশ আসছে, এখন ওনারা আসলে পুলিশ নাকি পুলিশের পোশাক পরে সন্ত্রাসী বাহিনী আসছে সেটাই আসলে এখন সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেন এটা খতিয়ে দেখা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আর ওখানে আসলে কি ধরনের মানুষ আহত ছিল? গুলি টুলি করছিল? মানে গুলি করে না, না গুলি করে নাই, আহত হয়েছিল, লাঠিচার্জ করছিল। লাঠিচার্জ করছিল কিরকম, আমি তো মনে করেন যুদ্ধ দেখি নাই। 25শে মার্চ 1971 সালে যে একটা 25শে মার্চ গেছে বলে অনেক ভয়াবহ, আমরা যা মানুষের মাধ্যমে শুনতে পারছি বা আমাদের মুরব্বীর কাছে শুনতে পারছি। কিন্তু আসলে ওই চিন্তা ভাবনা আজকে আমি সারাদিন মানে কিছু খেতেও ভালো লাগতেছে না আসলে। আচ্ছা, কয়েকজন বলছিল যে বিভিন্ন ভিডিওতে যে আপনাদের উপর নাকি গরম পানির মানে জল কামানের নিক্ষেপ করা হয়েছে। আমি বলতে চাইতেছি ওরকমই আর কি হামলা চলেছিল যে 25শে মার্চে যে আমাদের মানে যে আপনি যে পাকিস্তানি হানাদার বাহিনী যেমন আমাদের ঘুমন্ত বাঙালি জাতির উপরে তারা সেদিন একেবারে সশস্ত্র আক্রমণ চালিয়েছিল, ঠিক আপনাদের উপরে আমরা যেটা দেখতে পেরেছি যে ওইভাবে আপনারা একটা বর্বর হামলা চালানো হয়েছে। এবং আপনারা বলছেন যে 2টি গাড়ি, এটি কি পুলিশের গাড়ি ছিল? আপনারা দেখছেন পুলিশের গাড়ি ছিল? পুলিশের গাড়ি বলতে কি, আমরা তো এক সাইডে ছিলাম, আর এক সাইডে ছিল আমাদের তাজিম ফ্যাশনের আরেকজন শিক্ষকের একটা সমস্যার জন্য ওনারও আসছিল। আমি 3 গ্রুপ শিক্ষকের ওই দিক থেকে আর শুরু করছিল। আমি মারছে কি শুধু আপনাদেরকে নাকি ওখানে যারা ছিল যে শিক্ষক সবাইকে? যাকেই পাইছে তাকেই মারছে। আর যে বললাম যে রাত 3টা বাজে ঘুমাইছি, ভরপুর ঘুমে আমি শুয়ে রয়েছি, যেহেতু আগে একটু ইঙ্গিত পেয়েছিলাম যে আমাদের উপরে হামলা হবে, তা সবাইকে বললাম যে একটু সতর্ক থাকেন, আমাদের উপরে যে কোনো সময় একটা হামলা আসতে পারে, হয়তো সন্ত্রাসী বাহিনী হইতে পারে, ছাত্রলীগের গুন্ডা হইতে পারে এবং পুলিশও হইতে পারে। সেটা আমাদের আসলে জানা ছিল না, কিন্তু হবে এরকম একটা ইঙ্গিত পেয়েছিলাম। না, আপনাদের আমি শুনতে পেলাম অনেকে বলছে যে পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে নাকি বলা হয়েছিল যে দেশের পরিস্থিতি এখন ভালো না, আপনাদেরকে উঠে যেতে হবে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে। এই বিষয়টা আমরাও মনে করি যে যদি পুলিশ মনে করতো যে আপনাদের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটতে পারে, দেশের পরিস্থিতি ভালো না, পুলিশ চাইলে আপনাদের পাশে 2 গাড়ি পুলিশ অবস্থান নিয়ে থাকতে পারতো প্রেস ক্লাবে। কিন্তু সেইটা না করে এই যে রাতের অন্ধকারে একেবারে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো স্বাধীন দেশের পুলিশ বাহিনী বর্বর হামলা চালাবে, এটি খুবই ঘৃণ্য কাজ। এবং আপনার কথায় যেটা আমরা বুঝতে পারলাম বা আমরাও এখন পর্যন্ত আমি পেপার পত্রিকা অত ডিটেলস নিউজ পাইনি, আমি আজকে নানান কাজে ব্যস্ত ছিলাম যে সেখানে পুলিশ হামলা করেছিল না অন্য কেউ হামলা করেছিল। তো যারাই হামলা করুক আমরা আশা করি যে এই বর্তমান সরকার যারা মুক্তিযুদ্ধের কথা সবসময় বলে, এই বিজয়ের মাসে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আমার দেশের জনগণের উপরে হামলা করবে, শ্রমিকদের উপরে, শিক্ষকদের উপরে, আইনজীবীদের উপরে, এটা মেনে নেওয়া যায় না। এবং ইতিমধ্যেই আমাদের শ্রমিক সংগঠন শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আগামীকালকে 11টায় প্রেস ক্লাবে একটি মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের ঘোষণা করা হয়েছে। আমরা আশা করি যে দলমত নির্বিশেষে
সকল শ্রেণী পেশার মানুষ সেখানে জয়েন করবে এবং আমাদের প্রতিবাদ থেকে আমরা এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলবো এবং এই যে শ্রমিকরা যারা অবস্থান নিয়েছিল তাদের দাবি দেওয়া মেনে নেওয়ারও কথা বলবো এবং এখনও তাদের দাবির প্রতি আমরা সংহতি জানাই। এটা আন্দোলন চলাকালীন সময় আমরা আমাদের জায়গা থেকে আমরা কথা বলেছিলাম। আমরা আরেকটু ছোটো করে শুনবো যে আমাদের ছাত্রনেতা শাকিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, কোটা সংস্কার আন্দোলনের নির্যাতিত নেতা শাকিলুজ্জামান, যিনি আমাদের এই ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং একই সাথে তিনি আমাদের যে প্রবাসী অধিকার পরিষদ রয়েছে, বিশ্বের প্রবাসীদেরকে সংগঠিত করার জন্য, তাদের অধিকার আদায়ের জন্য যেই স্লোগানকে ধারণ করে তারা এগিয়ে যাচ্ছে, দেশ একই অধিকারের কথা কই এবং ইতিমধ্যেই প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রথম বোধহয় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদই রাজপথে তাদের জন্য বিক্ষোভ সমাবেশ করেছে, প্রোগ্রাম করেছে এবং বিভিন্ন আপনার এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ভবন, বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছে। কারণ আমরা মনে করি যে বর্তমানে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, যে কোনো সম্প্রদায়, গোষ্ঠী, বিশেষ শ্রেণীর মানুষ তাদের সমস্যা যদি স্পেসিফিকভাবে না তুলে ধরতে পারে, দেখা যায় সেই সমস্যাগুলো সমাধান হয় না। সেখানে শিক্ষকদের সংগঠন রয়েছে, বিশেষ কর্মকর্তা কর্মচারীদের সংগঠন রয়েছে এবং এই প্রবাসী অধিকার পরিষদের আমাদের একজন সংগঠক নেতা শাকিলুজ্জামান, একই সাথে তিনি এই প্রেস ক্লাবের এলাকায় এই যে শ্রমিক সংগঠনের নেতারা বা বিভিন্ন আন্দোলন সম্পর্কেও তিনি এইদিকে থাকার ফলে তিনি সবার সাথে পরিচিত, খোঁজখবর রাখছেন। শাকিলুজ্জামান, কালকের ঘটনা সম্পর্কে আপনি কি জানেন এবং আপনার কাছে কি তথ্য আছে? আজকে সকাল ৬টায় আমার নাম্বারে একটা কল আসলো জরিনা আপা, যিনি প্রেস ক্লাবে প্রায় 2 মাস ধরে জরিনা আপা তাজরিন ফ্যাশনের যে 2012 সালে পরিবারের ভুক্তভোগী। আমি পুরো বিশ্ব ব্যাখ্যাটা আপনাকে দিতেছি। আমি একটা প্রোগ্রামে গেছিলাম, আমার বক্তব্য শুনেছিলাম। এর আগে জরিনা আপা সংগঠকদের একজন। এই জরিনা আপার আরেকটু পরিচয় দিয়ে রাখি। 2012 সালে যে তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 117 জন গার্মেন্টস শ্রমিক মৃত্যুবরণ করে, নিহত হয়। সেই মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা তাদের মধ্যে একজন, যারা বেঁচে আছে তাদের মধ্যে একজন হলে জরিনা আপা। আজকে সকাল 6টায় ফোন দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, ভাই আমাদের উপর পুলিশ বর্বরচিত হামলা করেছে এবং আমাদেরকে, মেয়েদের এবং আমাদের বয়স্ক যারা ছিল তাদের উপর লাঠি চার্জ করছে, জল কামান করেছে, তাদের গায়ে কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে এবং তাদের যা ছিল ওই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এমনভাবে তিনি কণ্ঠে বলল 1912 সালে যে তাজরিন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে তিনি মৃত্যুর মুখ থেকে যেরকমভাবে ফিরে আসছিলেন, ঠিক গতকাল প্রেস ক্লাবে তাদের উপর যে বর্বরচিত হামলা হয়েছে, ঠিক ওই রকম একটা মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে এসেছেন। এরকমভাবে কণ্ঠ জর্জরিত কণ্ঠে কান্না করে ঠিক এই কথাগুলো বলতেছিল। আমরা বলতে চাই, এটা বিজয়ের মাস, স্বাধীনতার 49 বছর পরেও আমার শ্রমিক ভাই বোনেরা তাদের অধিকার আদায়ের জন্য প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করে, অথচ পুলিশ তাদেরকে প্রোটেক্ট করার কথা। পুলিশ প্রেস ক্লাবে কারা কারা ছিল? এখানে কি শ্রমিকরা নাকি অন্যান্য পেশার যে শিক্ষক, আইনজীবীদেরও নাকি ছিল? তারাও ছিল? আপনি মানে কি জানেন কারা কারা, কোন কোন সংগঠন ওখানে ছিল? এই জায়গায় তাজরিন ফ্যাশনের শ্রমিক এর ভাই বোনেরা ছিল, কিছু পেশাজীবী, আরো যে গার্মেন্টস ফ্যাক্টরির যে লোক আসলো তাদের দাবি দেওয়া নিয়ে তারা ওই জায়গায় কিছু শিক্ষক ছিল, ইয়ং বিডি ছিল, কিছু শিক্ষক মহলেরও ছিল এবং তাদের উপরও বর্বরচিত এই জায়গায় হামলাগুলো করা হয়েছে। এটা খুবই একটা মানে আশ্চর্য বিষয়। এবং যারা যদি আপনার ওই ভিডিওগুলো দেখে থাকেন, জাগো নিউজের আমি ছোট্ট একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে, আর অনেকগুলো ভিডিও দেখেছিলাম, এটা থেকে কোনো সুস্থ মানুষ আসলে মাথা ঠিক রাখতে পারে না। আমার বাপের বয়সী একজন মানুষ যে বলছে 22 বছর শিক্ষকতা করে, যে তারা খুব আক্ষেপ নিয়ে বলছিল, এখানে তো আমরা সরকার পতনের জন্য আসি নাই, আমরা তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি, আমাদের যৌক্তিক দাবি দেওয়া আদায় করার জন্য বা সরকারের কাছে জানাতে এসেছি। এবং শিক্ষামন্ত্রীর সাথেও তাদের আলোচনা হয়েছে, তার মধ্যে এরকম বর্বর একটি হামলা এবং শিক্ষক সমাজের উপরে হামলা, এইটা জাতির উপরে হামলা আমি মনে করি। কারণ যখন আমাদেরকে বলা হয় যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ঠিক রাখার, পরিচর্যা করার, কিংবা যেটা বলতে সমাজ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক। এই বর্তমান সরকারের আমলে আমরা এর আগেও দেখেছি শহীদ মিনারে শিক্ষকদের উপরে হামলা হয়েছে। এটা খুব একটা ন্যাক্কারজনক ঘটনা এবং আমি এটা বিভিন্ন সময় বলেছি যে বর্তমান সরকার আসলে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকার ফলে যেটা বলে তাদের মন থেকে দয়া, মায়া, মহব্বত সব উঠে গেছে। কারণ তারা এখন শুধুমাত্র বুঝে ক্ষমতায় কিভাবে থাকতে হবে। এজন্যই হচ্ছে ক্ষমতায় থাকার জন্য যখনই যা প্রয়োজন তারা সেটা করে। কখনো আলেমুলামাদের উপরে গণহত্যা চালানো, কখনো শিক্ষকদের উপরে নির্বিচারে হামলা চালানো, কখনো আলেমুলামাদেরকে ট্যাগ দেওয়া, কখনো ছাত্রদের উপরে নির্বিচারে হামলা চালানো। যে আমরা আমাদের ডাকসু ভবনে আমাদের হামলা চালিয়েছিল,
আলেম ওলামাদের উপরে 5ই মে হেফাজতের নেতাকর্মীদেরকে নির্বিচারে হত্যা করেছে আমরা দেখেছি, এবং এখন আলেম ওলামাদেরকে যেভাবে কটূক্তি করছে সরকারি দলের নেতাকর্মীরা, যেভাবে তাদেরকে নিয়ে নানা ধরনের অপপ্রচার করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। এবং দুঃখজনক ঘটনা এটা সত্য যে সরকার ক্ষমতায় থাকার জন্য দেশে একটা বিভাজনের রাজনীতি তারা চালু করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এবং যখনই কোনো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম গড়ে ওঠে, যে কোনো সম্প্রদায়, সেটা হোক শিক্ষক, সাংবাদিক, তারা যখন আন্দোলন সংগ্রাম করে, তাদের দাবিগুলো তুলে ধরে, সরকার একটা আতঙ্কে থাকে যে এই বুঝি তাদের গদি নড়বড়ে হতে শুরু করলো, এই বুঝি তাদের গদিতে কারা যেন আগুন দেওয়া শুরু করলো। এই আতঙ্ক থেকে তারা সবসময় গণ আন্দোলনকে ভয় পায় এবং দমন পীড়ন করে, যেটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে। তো আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের একজন যুব নেতা ইসমাইল ভাই, যিনি প্রেস ক্লাব এলাকায় তার আনাগোনা আছে এবং এই দিকে থাকার ফলে ঢাকা শহরের বিভিন্ন আন্দোলন সংগ্রামেও তার একটা অভিজ্ঞতা রয়েছে। তো আপনি ইসমাইল ভাই, প্রেস ক্লাবে তো আমরা দেখি যে বিভিন্ন দল মত নির্বিশেষে মানুষ তাদের প্রতিবাদ জানায়, তারা আন্দোলন সংগ্রাম করে সরকারের কাছে দাবি দেওয়া জানায়। এইখানে তো হামলা টামলা এইভাবে খুব কম হয়। তো কালকের ঘটনাটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ জনাব নুরুল হক নূর। আসলে একটি রাষ্ট্রের বা যেভাবে হোক আমাদের বর্তমান যে রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন তাদের সাধারণত দায়িত্ব হচ্ছে মানুষের মৌলিক অধিকার, বস্ত্র, ভাত, কাপড়, বাসস্থান, যে মৌলিক যে শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যে শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা যে মতো যে মৌলিক অধিকারগুলো রয়েছে। আমরা জানি 2012 সালে তাজরিন ফ্যাশনের যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের মাধ্যমে 117 জন মানুষের জীবনহানি হয়েছে, 200 মানুষের অঙ্গহানি হয়েছে। আমরা যুব পরিষদ ঢাকা মহানগরী দক্ষিণ থেকে তাদের এই প্রোগ্রামের সংহতি জানিয়েছি। আমরা সরকারের কাছে বিভিন্নভাবে জানিয়েছিলাম যে এই যে মানুষগুলো যারা রাষ্ট্র বিনির্মাণে যাদের ভূমিকা ছিল, যাদের মাধ্যমে ডলার এসেছে এই দেশকে বিনির্মাণের ক্ষেত্রে যাদের ভূমিকা আছে, রাষ্ট্র যদি কিছু করতে না পারে, অ্যাটলিস্ট একটি রাষ্ট্র কতটুকু অসহিষ্ণু হলে, কতটুকু হিংস্র হলে, যে স্বাধীনতার এই সময়ে, স্বাধীনতার 50 বছরের কাছাকাছি আমরা উদযাপনের কাছাকাছি মুজিব বর্ষ নামে যেই পরিমাণ অর্থ অপচয় হচ্ছে বাংলাদেশে, তার কিছু অংশ এই মানুষগুলোকে সরকার যদি নাও দেয়, তাদের কথা শোনার মতো যে মানসিকতা নাই, এমন একটি সরকারের ব্যাপারে আমি অন্তরস্থল থেকে এবং দৃঢ়তার সাথে এই সরকারি অপকর্মের নিন্দা জানাচ্ছি। এবং আগামীকালকে আমাদের ব্যক্তিগত সংগঠন, যুব পরিষদ, শ্রমিক পরিষদ সহ যারা রয়েছে, আমি আশা করব যে আমাদের এই নিরীহ যে মানুষগুলোর যাওয়ার কোনো জায়গা নেই। দেখুন, কোনো মানুষ নিপীড়িত হলে, বিএনপির কেউ হলে, বিএনপির মানুষ কিন্তু তার পাশে দাঁড়ায়। ধরুন, আওয়ামী লীগের কেউ যদি নির্যাতিত হয় কিংবা তার অধিকার থেকে বঞ্চিত হয়, তার পাশে কিন্তু আওয়ামী লীগের মানুষ দাঁড়ায়। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে, প্রেস ক্লাবে যে মানুষগুলো মাসের পর মাস মৌলিক অধিকারের জন্য, দুমুঠো ভাতের জন্য, যাদের জীবন, যাদের সংসার, যাদের সব কিছু আজকে দুর্বিষহ, সেক্ষেত্রে তারা সরকারের কাছে একটি অহিংস অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা আবেদন জানিয়েছিল। সরকার যদি তাদের সে আবেদনে সাড়া না দেয়, সরকার এটি করতে পারে কিনা আজকে দেশবাসীর কাছে প্রশ্ন হচ্ছে। যে নির্বিচারে রাতের আধারে, যেখানে এই সরকারের অভিজ্ঞতা আপনারা জানেন যে শাপলা চত্বর থেকে শুরু করে, শিক্ষকদের উপর আক্রমণ থেকে শুরু করে, সকল গণতন্ত্র যৌক্তিক সরকার যেটাকে মনে করছে মানুষের হৃদয় স্পর্শ করবে, যে দাবি সরকার মনে করছে যে মানুষের সরকারের বিরুদ্ধে মানুষের গ্রাউন্ড তৈরি করবে, সরকার সেখানে অত্যন্ত নির্লজ্জ এবং অত্যন্ত ঘৃণ্য এবং যেই ধরনের রূপ ধারণ করা দরকার, সরকার সেই রূপটাই আজকে ভোর 4টায় ধারণ করেছে। আমরা আগামীকালকের এই প্রোগ্রামে সবাইকে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে সরকারের এই যে ঘৃণ্য অপকর্ম এবং একটি রাষ্ট্র, যেখানে রাষ্ট্রের পুলিশ বাহিনী থেকে শুরু করে যারা এই কাজের সাথে জড়িত, যদি সত্যিকার অর্থে পুলিশ জড়িত থাকে, আমরা চাই সেই সমস্ত পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং যে অসহায় মানুষ যারা আহত হয়েছে, যারা স্থানান্তরিত হয়েছে, তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ইসমাইল ভাই, আপনাকে ধন্যবাদ। এইটা আমাদেরও আসলে খুবই ব্যথিত করেছে যে ধরেন আমরা যেই সময়ে মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমাদের বাঙালির মুক্তি সংগ্রামের অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা একটা মুজিব বর্ষ ঘোষণা করেছি। তো এইরকম জাতির একটা গুরুত্বপূর্ণ সময়ে, যেখানে মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে যাব, সেই সময়ে আমাদের দেশের শ্রমিকরা বেতনের জন্য প্রেস ক্লাবে তারা দাঁড়ায়,
শিক্ষকরা তাদের মানে হচ্ছে আপনার বেতনের জন্য কিংবা সুবিধা বঞ্চিত শিক্ষকরা আমি বলবো যে, কারণ তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাচ্ছে না, তারা প্রেস ক্লাবে দাঁড়ায়। এবং এই রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, তার জনগণের উপরে, তার নাগরিকদের উপরে, তার শিক্ষক সমাজের উপরে, তার শ্রমিক সমাজের উপরে পাকিস্তানি হায়নাদের মতো আক্রমণ করে। কাজেই এই ক্ষেত্রে আমরা বলতে হবে যে এই রাষ্ট্র যারা আজকে চালাচ্ছে তারা অকৃতজ্ঞ। তারা আজকে আমি বলবো যে স্বাধীন দেশে থেকেও তারা পাকিস্তানি মানসিকতার পরিচয় দিচ্ছে, যে যেই জন্য আমরা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম একটি বৈষম্যহীন একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করার জন্য এবং মানুষের অধিকার আদায়ের জন্য। পাকিস্তানিদের সাথে আমাদের অন্যতম বিরোধ কিংবা আপনার মৌলিক পার্থক্যের জায়গাটা ছিল যে তারা আমাদের দেশের জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন, দমন পীড়ন চালাচ্ছিল, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করছিল। সেই জায়গা থেকে আজকে এখনও আমাদেরকে অধিকার নিয়ে কাজ করতে হয়। এখন মানুষ ভোট দিতে পারে না, আদালতে গিয়ে বিচার পায় না, শিক্ষক সমাজকে তার বেতনের জন্য, জীবন জীবিকা চালানোর জন্য রাস্তায় নামতে হয়, গার্মেন্টস শ্রমিকদেরকে রাস্তায় নামতে হয়, হোটেল শ্রমিক কিংবা অন্যান্য শ্রমিকদেরকে আন্দোলন করতে হয়। কাজেই এই যে দেশের একটা ভয়াবহ অধপতন 50 বছরেও, যেখানে আমাদের এই সমসাময়িক যেসব রাষ্ট্র স্বাধীন হয়েছে তারা আজকে বিশ্বের বুকে মাথা উঁচু করে একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে তারা পরিচিতি পাচ্ছে, সেই জায়গা থেকে আমরা আজকে মানে হচ্ছে আমাদেরকে শ্রমিকদের ন্যূনতম মজুরি কিংবা শিক্ষকদের বেতন কিংবা ছাত্রদের শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশের জন্য আজকে লড়াই সংগ্রাম করতে হচ্ছে। কাজেই আমরা একাধিক আলোচনায় বিভিন্ন সময় আমরা তুলে ধরেছি যে আমরা স্বাধীনতার মাধ্যমে 71 সালে একটা ভূখণ্ড পেয়েছি, একটা জমি পেয়েছি, একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, কিন্তু সেই দেশটাকে কিভাবে গড়তে হবে, সেই দেশে কিভাবে সুশাসন নিশ্চিত করতে হবে, কিভাবে আইনের শাসন নিশ্চিত করতে হবে, সেই দেশের শিক্ষা ব্যবস্থা কী হবে, সেই দেশের উন্নয়ন পলিসি কী হবে, সেই দেশের আন্তর্জাতিক সম্পর্ক কী হবে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক কী হবে, সেটি আমরা এখন পর্যন্ত আমি মনে করি যে নির্ধারণ করতে পারিনি। যে কারণেই আজকে এখনও বাংলাদেশকে বিদেশি রাষ্ট্রগুলো পুতুল বানিয়ে রাখতে চায়, সীমান্তে আমাদের দেশের মানুষের উপর নির্বিচারে গুলি চালায়, আমরা প্রতিবাদ করতে পারি না। আমাদের শ্রমিকরা আজকে রাস্তায় নামলেও তাদের বেতন ভাতা না দিয়ে বরঞ্চ আমরা তাদের উপরে গুলি চালাই, আমরা রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপরে মামলা চালাই। তো এই পর্যায়ে এই সার্বিক বিষয়গুলো নিয়ে, দেশের এই প্রেক্ষাপট নিয়ে আমরা এই পর্যায়ে জানতে চাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্র করে যুগ্ম আহ্বায়ক এবং এই ছাত্র অধিকার পরিষদ আজকে এই জায়গায় এসেছে যেই সূচনার জায়গা থেকে ছাত্র সমাজের দীর্ঘদিনের প্রাণের দাবি সেই কোটা সংস্কার আন্দোলন, যেই আন্দোলন আমি মনে করি দলমত নির্বিশেষে সকল ছাত্রদের আন্দোলন ছিল, শুধুমাত্র আমাদের আন্দোলন নয়, সকল ছাত্রদের আন্দোলন, আমরা নেতৃত্ব দিয়েছি। এবং সেই কোটা সংস্কার আন্দোলনের পরপরই আমরা অনুভব করেছি যে আজকে এই রাষ্ট্রের সংস্কার প্রয়োজন এবং এই রাষ্ট্রের সংস্কারের জন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে। তো সেই তরুণদের নেতৃত্বে আমরা ইতিমধ্যেই একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা বাংলাদেশের নতুন ধারার রাজনৈতিক দল গঠন করার জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ, শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ এবং দেশের বাইরের যে প্রায় 1.5 কোটি প্রবাসী রয়েছে যারা অধিকার বঞ্চিত, এয়ারপোর্টে যে তাদের সাথে যে ঘৃণ্য ব্যবহার করা হয়, অ্যাম্বাসিগুলো তাদের উপরে ফ্রেন্ডলি নয়, তাদেরকে পাসপোর্টের জন্য রিনিউ করতে গেলে দিনের পর দিন ঘুরায়, অনেক সময় মেয়াদ রিনিউ করে দেয় না। আজকে আমরা খুব হাহাকার শুনি, লেবাননে আমার শ্রমিক ভাই বোনরা দেশে ফিরে আসার জন্য হাহাকার করছে, দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য তাদেরকে জামানত দিতে হচ্ছে। এই যে সার্বিক যে অসঙ্গতি, সেই প্রবাসীদের অসঙ্গতি, সেগুলো নিয়ে ওইভাবে কথা বলার মতো কোনো সংগঠন নেই। তখনই আমরা প্রবাসীদের অধিকার আদায়ের জন্য আমরা গঠন করেছি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। তো এইভাবে আমাদের যে তরুণদের সংগঠন এগিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, সাংবাদিক, তাদেরকে নিয়ে আমরা একটা সংগঠন করব, যেটা গণমানুষের সংগঠন, গণ অধিকার পরিষদ। তারপরে আমাদের রাজনৈতিক দলের আমরা আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্ম ঘোষণা করবো, অর্থাৎ আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। উপর থেকে আমরা আসিনি, একটা রাজনৈতিক দল করলাম, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ, তারপরে ছাত্র যুব শ্রমিক গঠন করলাম, নো, আমরা নিচ থেকে উঠেছি। তো এই সার্বিক বিষয় নিয়ে আমরা মূল্যায়ন শুনবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষার্থী এবং ছাত্রনেতা সাদ্দাম হোসেনের কাছ থেকে, যিনিও একজন নির্যাতিত ছাত্রনেতা। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের গুন্ডারা তার মোটরসাইকেলটি ভেঙে তারকে নির্মমভাবে নির্যাতন করেছিল। তো সাদ্দাম হোসেন এই কোটা সংস্কার আন্দোলন, ডাকসু হামলা, আমাদের সাথে যে নির্যাতন নিপীড়ন, এগুলো সারা দেশের মানুষ দেখেছে। তো আমি জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনার কাছে মূল্যায়ন জানতে, গতকালকে আজকে ভোর রাতে এই যে আপনার প্রেস ক্লাবে আপনার ছিল শিক্ষকরা, আপনার ছিল আইনজীবীরা, শিক্ষণ বিষয় আইনজীবী সনদের জন্য, ছিল শ্রমিকরা, তাদের উপরে যে নির্বিচারে হামলা চালালো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছে নির্যাতিত আমাদের এক শ্রমিক নেতা, আমাদের কাদের ভাই।
তার পাশাপাশি বসে আমি অত্যন্ত গর্বের সাথে তার পাশে বসে আমি খুব গর্ব অনুভব করছি। আপনি দেখে থাকবেন 1971 সালে 25শে মার্চ আইয়ুব খানের সরকার আমাদের ঘুমন্ত বাঙালির উপর যেই স্টাইলে হামলা চালিয়েছিল নির্বিচারে, একেবারে ঘুমন্ত অবস্থায়, কেন জানি মনে হচ্ছে সেই ঘটনারই একটা পুনরাবৃত্তি ঘটলো আজকে ভোর রাতে। আমাদের শ্রমিক ভাই যারা অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি নিয়ে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, ওই অবস্থায় তাদের উপর সরকার একেবারে অতর্কিতভাবে পূর্ব থেকে না জানিয়ে, কোনো ওয়ার্নিং না দিয়ে অতর্কিতভাবে তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে হচ্ছে ওইখান থেকে খুবই নির্যাতন নিপীড়ন করে উচ্ছেদ করে। এবং আপনি দেখে থাকবেন কি মানে নৃশংস কায়দায় তাদেরকে উচ্ছেদ করে। আপনি দেখে থাকবেন আমাদের বাংলাদেশের সরকার বলে থাকে আমাদের জিডিপি প্রত্যেক বছর এত বাড়ছে, 7% 8% করে জিডিপি প্রবৃদ্ধির হার দেখায়। সরকার আমাদেরকে বলে আমাদের পার ক্যাপিটা ইনকাম $1200 থেকে $1900 হয়ে গেছে, $2000 হয়ে গেছে। কিন্তু আপনি দেখে থাকবেন আমাদের শ্রমিকের অবস্থা কি। আপনি গত 3 তারিখ ডেইলি স্টারে প্রকাশিত একটা নিউজ দেখেন। গত 3 তারিখ ডেইলি স্টারের বিজনেস পোর্শনে একটা নিউজ আমি দেখলাম, সেখানে হচ্ছে প্রকাশিত হলো যে পুরো এশিয়ার মধ্যে আমাদের দেশের শ্রমিকদের রিয়েল ওয়েজ হচ্ছে গত 10 বছরে 6% ডিক্রিজ করেছে। দ্যাট মিনস রিয়েল ওয়েজটা আসলে কি, মানে অর্থাৎ প্রকৃত মজুরিটা আমরা কিভাবে পাই? যেই মজুরিটা শ্রমিকদেরকে দেওয়া হয়, সেই মজুরির যে প্রবৃদ্ধি বছরকে বছর যে প্রবৃদ্ধি হয় বা বৃদ্ধি হয়, সেই বৃদ্ধি থেকে আমরা যদি ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতিকে বাদ দেই, মুদ্রাস্ফীতিকে বাদ দিলে যেই হারটা পাই সেটা হচ্ছে রিয়েল ওয়েজ বা প্রকৃত মজুরি। অত্যন্ত দুঃখের সাথে এবং অত্যন্ত উদ্বেগের সাথে আমি লক্ষ্য করলাম যে গত 3 তারিখের ওই নিউজে যে গত 10 বছরে আমাদের শ্রমিকদের এই মজুরির পরিমাণ 6% হ্রাস পাইছে, যা পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে লোয়েস্ট, সবচেয়ে খারাপ অবস্থা। আমাদের ধারে কাছে অন্য কোনো দেশের অবস্থা নাই যে দেশের শ্রমিকদের মজুরি হ্রাস পেয়েছে। প্রত্যেক দেশের মজুরি বৃদ্ধি পায়, আমাদের আশেপাশে সবগুলো প্রতিবেশী দেশে। আপনার এই কথার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে আসলে আপনি যেটা বলছিলেন যে শ্রমিকদের মজুরি কমছে এবং বাংলাদেশেই বোধহয় পৃথিবীর মধ্যে সবচেয়ে লোয়েস্ট মানে অর্থে শ্রমিক পাওয়া যায় এবং শ্রমবাজারটা সবচেয়ে কম। অথচ আমাদের দেশের রেমিটেন্সের কথা বলি, প্রবাসী আয়ের কথা বলি, রপ্তানি আয়ের কথা বলি, এই শ্রমিকরাই কিন্তু তার অন্যতম কারিগর। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সেই শ্রমিকদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় নাই। তাদের একটা ন্যূনতম মজুরি বেতন কাঠামো এখন পর্যন্ত এই দেশ দিতে পারেনি। এবং আরেকটি কথা, যে প্রবাসী শ্রমিকরা আপনি জেনে থাকবেন, এই কিছুদিন আগে ইরাকে আমাদের একজন শ্রমিক তিনি মারা গেলেন। যে কারণেই মারা যাক, আমাদের সরকার মানে এতটা দায়িত্ব জ্ঞানহীন যে আমাদের শ্রমিক ওইখানে মরে পড়ে আছে, শ্রমিকের লাশটা যে দেশে এনে দাফন করবে সেই ব্যবস্থাটুকু পর্যন্ত আমাদের সরকার নেয় নাই। পরবর্তীতে আমাদের শ্রমিক অধিকার পরিষদের সাহায্যে আমরা সেখানে ইতিমধ্যে আপনি জানেন যে আমরা তার লাশ দাফনের ব্যবস্থা। এটা একটা অমানবিক ঘটনা যে শুধুমাত্র ইরাকে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে যে বাংলাদেশিরা মর্গে পড়ে রয়েছে, সেই লাশটা আনার জন্য আপনার কার্যকর পদক্ষেপ এমবেসিগুলো নেয় না। এরকম একটা অভিযোগ আমি সৌদি থেকে পেয়েছিলাম এবং আসলে আমার জায়গাতে আমি যতটুকু চেষ্টা করেছিলাম। তারপরে আপনি ইরাকের ঘটনা বললেনই, লেবাননে এরকম একটা ঘটনা ঘটছে, ডাস্টবিনে একজন শ্রমিকের লাশ পাওয়া গিয়েছে। তো আমি জানি না যে আসলে যে এমবেসিতে দূতাবাসে এতগুলো কর্মকর্তা কর্মচারী, তাদের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়, আসলে তারা তাহলে কী করছে? যে তারা শুধু সুটেড বুটেড হয়ে যারা যায় তাদের জন্যই কাজ করছে এবং তাদেরকে মূল্যায়ন করছে নাকি শ্রমিকদের জন্য কিছু করছে, যেই শ্রমিকরাই দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখছে। এবং আপনি একটা কথা বললেন যে আসলে যে আপনি যে অনুপাত দেখালেন, ডেইলি স্টার রেফারেন্স দিয়ে বললেন, এটা হচ্ছে আমাদের জন্য এক হিসেবে বলতে যে হাস্যকর ঘটনা একটা, এবং বলতে গেলে যে উদ্বেগের ঘটনা যে আমাদের দেশের মানুষকে সস্তা কিছু আইওএস দেখানো হয়। যেমন দেখেন আপনি পদ্মা সেতু আপনার একটা স্প্যান বসছে, সেগুলো টিভি মিডিয়া পত্রিকায় হেডলাইন হয়, ফোকাস করে দেখায়, সেগুলো টক শো হয়, একটা স্প্যান বসে, আর বছরে প্রায় 1 লক্ষ কোটি টাকা পাচার হয়। হিসাবে 65,000 কোটি টাকা আমরা কিছুদিন আগে একটা সংবাদপত্রে দেখলাম, বাট টোটাল হিসেব করলে দেখা যাবে 1 লক্ষ কোটি টাকা। তো 65,000 কোটি টাকা দিয়ে 2টা পদ্মা সেতু প্রতি বছর বানানো যায়, সেইগুলো নিয়ে আমাদের আলোচনা নাই, টকশো নাই, পেপার পত্রিকায় লেখা নাই, কিন্তু পদ্মা সেতুর স্প্যান নিয়ে আলোচনা। তো এই ধরনের তো নানান অসঙ্গতি আছে যে ধরেন যখন আমরা দেখেছি যে আপনি কোটা সংস্কার আন্দোলন করেছেন, যে যখন আমরা সারা দেশের ছাত্ররা আন্দোলন করলাম, আমাদের আন্দোলনের দাবির মুখে প্রধানমন্ত্রী মেনে নিলেন যে কোটাই থাকবে না, কিন্তু সেই প্রধানমন্ত্রীর
সেই আশ্বাসে যখন আমরা ছাত্ররা বিশ্বাস রেখেছিলাম, আস্থা রেখেছিলাম, ভরসা রেখেছিলাম যে একটা দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলে, যে পার্লামেন্টকে পবিত্র একটা জায়গা যেখান থেকে জাতির সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়, সেখানে তিনি কমিটমেন্ট করেছেন এই সমগ্র জাতির সামনে। আমরা যখন তার কথায় আন্দোলন স্থগিত করলাম, কিন্তু আমরা দেখলাম যে তিনি আমাদের কথা রাখলেন না। এখন সেই ঐতিহাসিকভাবে সেই প্রধানমন্ত্রীর পিতা ও আমাদের নেতা বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয় যে তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তো প্রধানমন্ত্রী আমাদের ছাত্র নেতাদের আন্দোলনের মুখে দাবি মেনে নিলেন, কিন্তু তিনি আমাদের কথা রাখলেন না। তিনি রাখলেন তার আশেপাশে থাকা বাটপার প্রতারকদের কথা, যে যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করেছিল, বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল, তারা যখন পার্লামেন্টে তেলবাজিমূলক কথা বলেছিল, সেই তেলবাজদের কথাই প্রধানমন্ত্রী রাখলেন বলে আমাদের মনে হয়। কারণ সেই আন্দোলন যখন আমরা প্রধানমন্ত্রীর কথায় স্থগিত করেছিলাম, আমাদের উপরে বর্বরতা নেমেছিল। যখন আমাদের সেই দাবির সাথে তালবানা করা হচ্ছিল, আমরা যখন আবার সংবাদ সম্মেলন করলাম, রাজপথে নামা শুরু করলাম, তখন এই প্রধানমন্ত্রীর অঙ্গ সংগঠন সেই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপরে বর্বর হামলা চালিয়ে চলেছে। সেই শহীদ মিনার থেকে, পবিত্র জায়গা শহীদ মিনার থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরিকুলকে কি বর্বর হামলা করেছিল, সেগুলো সমগ্র জাতি দেখেছে, ইতিহাস আছে। একদিন এই হামলাকারীদেরও বিচার হবে। তো আজকের এই আলোচনায় আজকে আমাদের সাথে যারা অংশ নিয়েছিলেন, যে আমাদের সাথে ছিলেন যে আপনার আমাদের সহযোদ্ধা এবং ছাত্রনেতা, নির্যাতিত ছাত্রনেতা সাদ্দাম হোসেন, ডাকসু হামলায় এবং কোটা সংস্কার আন্দোলন থেকে নির্যাতিত ছাত্রনেতা, এবং ছিলেন শ্রমিক নেতা আব্দুল কাদের। তার আপনি যদি চক্ষু, তার অঙ্গভঙ্গিটা দেখেন যে তিনি একটা হতাশার মধ্যে আছেন, আতঙ্কে আছেন। তার দৃষ্টিভঙ্গিটা আমি এর আগেও দেখিয়েছিলাম, খুব বেশি দেখায়নি, যে আপনারা কি ভাববেন যে তার মনটা বিমর্ষ হয়ে গেছে। হয়তো তিনি মনে মনে আক্ষেপ করতেছেন যে আমরা বোধহয় শ্রমিক দেখে শালার এই দেশটা বোধহয় আমাদের না, এই দেশটা বোধহয় এমপি মন্ত্রী জনপ্রতিনিধি ক্ষমতাশীলদের। কারণ আমরা অধিকারের জন্য নূর ভাইদের কাছে যাই, আমরা অন্যান্য শ্রমিক সংগঠনের কাছে যাই, কিন্তু আমাদের নিয়ে হয়তো একজন একটা বিবৃতি দেয়, একটা প্রোগ্রাম করে, একটা লাইভ করে, কিন্তু কার্যকর তো কিছু হচ্ছে না। তাহলে আমরা কি এই রাষ্ট্রের নাগরিক না? নাকি আমরা এই রাষ্ট্রের রোহিঙ্গা, যে রোহিঙ্গাদেরকে যেভাবে এই রাষ্ট্রে মূল্যায়ন করা হচ্ছে, তাদের জন্য আধুনিক সুসজ্জিত আপনার এই যে স্থাপনা, বাসস্থান করা হচ্ছে ভাষাঞ্চরে, অথচ আমার দেশের শ্রমিকরা না খেয়ে তারা 11 মাসের বেতনের দাবিতে রাজপথে থাকে, তাদের উপরে স্বাধীন দেশের পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালায়। আর আমার দেশের রোহিঙ্গাদের, আমাদের দেশের না, দুঃখিত, যে মায়ানমারের রোহিঙ্গাদের জন্য এই সরকার নোবেল পাওয়ার জন্য, পুরস্কার পাওয়ার জন্য তাদেরকে ভাষাঞ্চর পাঠায় আধুনিক ব্যবস্থা করে, আর আমাদের দেশের শ্রমিকরা বেতনের জন্য পেটের তাগিদে প্রেস ক্লাবে দাঁড়াতে গিয়ে নির্যাতিত, নিপীড়িত হয়। কাজে আমাদের বিচারটা অবশ্যই, তারা এই শ্রমিকরা যেটা বলেছিল যে তাদের বিচার আল্লাহর কাছে এবং জনগণের কাছে। কাজে আমরাও বলবো যে আমরা ছাত্র সংগঠন হিসেবে, ছাত্র নেতা হিসেবে আমরা চেষ্টা করি আমাদের জায়গাতে প্রতিবাদ করার। কখনো আমরা সফল হই, কখনো আমরা সফল হই না, কিন্তু আমরা চেষ্টা করি যে মানুষের মাঝে জাগরণ ঘটানোর। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই শ্রমিকদের সাথে সংহতি জানিয়ে এবং এই শ্রমিকদের অধিকার আদায়ে শিক্ষকদের উপর যে হামলা করা হয়েছে সেটার প্রতিবাদ করার জন্য, শিক্ষানবিশ আইনজীবীদের উপরে যে হামলা করা হয়েছিল সেটার প্রতিবাদ করার জন্য আমরা আগামীকালকে সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম ডেকেছি। যদি আপনাদের সময় থাকে, আপনাদের বিবেক তাড়া দেয় আপনাকে, আপনার দেশপ্রেম আপনাকে তাড়া দেয়, তাহলে আপনি উপস্থিত হবেন। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমরা লাইভটি শেষ করব। আর একবার দেখে নিতে আজকের আলোচনায় আমাদের সাথে অংশ নিয়েছিলেন যে সাদ্দাম হোসেন, আমাদের ছাত্রনেতা সাদ্দাম হোসেন, এবং সাদ্দাম হোসেন, শ্রমিক নেতা আব্দুল কাদের, এবং আমাদের সাথে অংশ নিয়েছিলেন শাকিলুজ্জামান, আমাদের প্রবাসী অধিকার পরিষদের এবং ছাত্র সংগঠনের নেতা, এবং একই সাথে আমাদের আলোচনায় অংশ নিয়েছিলেন যে প্রেস ক্লাব কেন্দ্রিক বিভিন্ন সময় যারা একটা অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম চোখের সামনে দেখেছে, বিভিন্ন অঘটন দেখেছে আমাদের যুব নেতা ইসমাইল ভাই। তো এই পর্যায়ে আমরা লাইভটি শেষ করব। যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আমরা আশা করি যে এই লাইভটি শেয়ার করার মাধ্যমে আপনারা এই আমাদের বার্তাগুলো পৌঁছে দেবেন। এখানে আমি কথা বলেছি, সাদ্দাম হোসেন তার জায়গা থেকে কথা বলেছে, শ্রমিক নেতা আব্দুল কাদের তার দুঃখ কষ্টটা শেয়ার করেছে, শাকিলুজ্জামান যেটুকু শুনেছে সেইটুকু বলেছে, ইসমাইল ভাইয়ের একটা অবজারভেশন দিয়েছে। কাজেই আমরা চাই যে প্রত্যেক মানুষের মধ্যে একটা জাগরণ ঘটুক, একটা সচেতন ঘটুক। কারণ একটা কথা আছে বা প্রবাদ আছে যে আসলে সমাজে আপনার খারাপ মানুষের কারণে সমাজ অধপতন হয় না, সমাজ ধ্বংস হয় না, বরং ভালো মানুষের নীরবতাই হচ্ছে সমাজ ধ্বংসের পথে দাবিত হয়। কারণ আপনার সামনে যখন একটা মেয়েকে উত্ত্যক্ত করে, যখন একজন নারীকে অপমান করে, আপনি দেখে যদি সেটা চেপে যান, তাহলে যে অপমান করছে সে আরও অনুপ্রাণিত হবে, তাকে দেখে অন্যরা এইরকম ঘৃণ্য কাজে যুক্ত হবে। আপনি যদি প্রতিবাদ করেন, আপনার দেখা দেখে আরও 5 জন আপনার পাশে এসে দাঁড়াবে, এইভাবে আর কেউ নারীকে অপমান করতে পারবে না। আজকে সমাজে যারা মাদক ব্যবসা করছে
তাদের আপনারা ভাবছেন যে তারা ছাত্রলীগ করে, যুবলীগ করে, কিংবা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের করে, ঠিক একইভাবে অন্যান্য সময়ে যারা ক্ষমতায় ছিল তাদের নেতারাও করেছে। সেই কারণে আপনারা মনে করেন তারা ক্ষমতাশালী, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছেন না, পুলিশ তাদের পক্ষে, প্রশাসন তাদের পক্ষে। কিন্তু যদি আপনি দাঁড়িয়ে যেতেন, হ্যাঁ হয়তো আপনি নির্যাতিত হতে পারতেন, আবার সফল হতে পারতেন, এবং নির্যাতন হওয়াটাও একটা সফলতা। আজকে আমরা এই যে ছাত্র নেতারা, আমরা আজকে যারা বাংলাদেশে যে বর্তমানে এই সংঘাত সহিংসতা বিপরীতে একটা সম্প্রীতির রাজনীতির কথা বলছি, স্বৈরতান্ত্রিক পরিবারতান্ত্রিক রাজনীতির বিপরীতে যে একটা গণতন্ত্রের কথা বলছি, এই ছাত্র নেতারা তো কম নির্যাতন নিপীড়ন সহ্য করি নেই, কম নির্যাতিত নিপীড়িত হয়নি। নির্যাতিত নিপীড়িত হয়েও মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলাম, বারবার রাজপথে রক্তাক্ত হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছিলাম, এবং সে কারণে আজকে সারা বাংলাদেশে মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে এবং আমাদের সংগঠনে যুক্ত হচ্ছে। কাজে আপনারাও যদি এই সাহস নিয়ে, দৃঢ়তা নিয়ে অন্যায়ের প্রতিবাদ করেন এবং দেশের রাজনীতিতে পরিবর্তন করার জন্য এগিয়ে আসেন, মানুষ আপনাদের ডাকে সাড়া দিবে। তো আমরা আশা করি যে আপনাদের মধ্যে সেই চেতনার জাগরণ ঘটবে এবং অন্যায়ের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ অব্যাহত থাকবে এবং দল মত নির্বিশেষে। আমরা একটা কথা বলি যে আজকে এলাকায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যে কোনো দল থাকুক না কেন, কোনো একটা মানুষ যারা ভালো কাজ করে দলমত নির্বিশেষে তাদেরকে সমর্থন দেন, এবং যারা খারাপ কাজ করে দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আমরা বড় বড় কথা বলি, লাইভে কথা বলি, আমাদেরও কাজগুলো ভালো না, আমরাও খারাপ কাজ করি, প্রয়োজন আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন, সেটা আমাদের কোনো আপনাদের প্রতি এই অনুরোধ করবো না যে আপনারা আমাদেরকে শুধু ভালোই বাসেন। আমরা বলি আপনারা আমাদের ভুলগুলো আপনারা সমালোচনা করে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারেন, আমাদের ভালো কাজগুলোকে মানুষের সামনে উপস্থাপন করতে পারেন। সর্বোপরি এই যে তরুণদের নেতৃত্বে বাংলাদেশের যে নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্য, সাংবিধানিক সংস্কারের জন্য, রাজনৈতিক সংস্কারের জন্য আমরা মনে করি যে এই মুহূর্তে একটা নতুন ধারা রাজনীতির প্রয়োজন, এবং সেই রাজনীতির স্বার্থেই আজকের তরুণ প্রজন্ম কাজ করছে। সেজন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাই যে দেশ গঠনে অংশ নিন, ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী অধিকার গণ অধিকার পরিষদে যোগ দিন। ইতিমধ্যে আপনারা দেখছেন সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম চলছে। সেক্ষেত্রে যে যে জেলায়, উপজেলায় কাজ করতে চান, সেই উপজেলার আপনারা আমাদের নেতাদের সাথে যুক্ত হতে পারেন বা যোগাযোগ করতে পারেন। আশা করি যোগাযোগ করলে আপনি প্রপার মাধ্যম পেয়ে যাবেন। এছাড়া দেশের বাইরের যারা প্রবাসী আছেন, তারা দেশ প্রেমের উদ্বুদ্ধ হয়ে প্রবাসীদের অধিকার আদায়ের জন্য আপনারা প্রবাসী অধিকার পরিষদেও যুক্ত হতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকে ভোর রাতে এই যে প্রেস ক্লাবে শ্রমিক, শিক্ষক, শিক্ষানবিশ, আইনজীবীদের উপর যে বর্বরতা হয়েছে, সেই বর্বরতার প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে, শিক্ষানবিশ, আইনজীবীদের ন্যায্য দাবি আদায়, আমরা প্রত্যেকে বলছি যে ন্যায্য দাবি আদায়ে যৌক্তিক এবং ন্যায়সঙ্গত বিষয়ে আমরা তাদের পাশে আছি, এবং আগামীকালকে আমাদের এই প্রতিবাদের মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে আমরা তাদের সেই দাবির পক্ষে আবারও আমাদের জোরালো সমর্থন ব্যক্ত করব। আপনাদের সুযোগ থাকলে, আপনাদের মন চাইলে আপনারা আসতে পারেন। আশা করি যে আপনার আমার সচেতনতার মাধ্যমেই এই সমাজে একটা নতুন পরিবর্তন আসবে, একটা নতুন সমাজ গড়ে উঠবে। সকলে ভালো থাকবে।